শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দর্শক, আপনারা জানেন জামায়াত ও সমমনা ইসলামী দলগুলো 5 দাবিতে আন্দোলনে যাচ্ছে। বিএনপি মনে করছে ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যেই আন্দোলনের অর্থ নির্বাচন বানচালের চেষ্টা। এদিকে নাগরিক ঐক্য মনে করে আলোচনার টেবিল ছেড়ে আন্দোলনে গেলে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। এদিকে জামায়াত বলছে আলোচনা আন্দোলন একসাথেই হবে। মুক্তভাবে সবাই ধর্মীয় উৎসব পালন করতে পারবে এমন একটি রাষ্ট্রের আকাঙ্ক্ষা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দুর্গাপূজার প্রস্তুতি দেখতে আজ ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সেখানে বক্তৃতায় তিনি আরও বলেন, সব ধর্মকে সমান মর্যাদা দিতে সরকার বাধ্য। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নেও সব ধর্মের মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এবং দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তির রেকর্ড ভাঙছে প্রায় প্রতিদিনই। এ মাসের 16 দিনে মৃত্যু হয়েছে 34 জনের। হাসপাতালে ভর্তিও পেরিয়েছে 7,500-এর ঘর। পরিস্থিতি মোকাবেলায় সব সরকারি হাসপাতালে বিশেষ ওয়ার্ড এবং চিকিৎসক টিম তৈরি করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন ভণ্ডুলের জন্য পরাজিত শক্তির সাথে আঁতাত করে জামায়াত ও সমমনা দলগুলো পিআর সহ নানা ইস্যুতে কর্মসূচি দিচ্ছে বলে মনে করে বিএনপি। অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি বলছেন আলোচনা ছেড়ে রাস্তায় নামলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে। হাসনাইন তানভীরের রিপোর্ট। রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, সংসদের 2 কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল। এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী সহ ইসলামিক দলগুলোর এই আন্দোলনকে কিভাবে দেখছে বিএনপি, এমন প্রশ্নে দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলছেন, জনভিত্তি নেই এমন দলগুলো ভোটে জিততে পারবে না জেনেই কিছু আসনের আশায় এসব কর্মসূচি দিচ্ছে। এর পেছনে পতিত স্বৈরাচার ও পাশের দেশের ইন্ধন থাকতে পারে। বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না, সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। তাদেরকে টার্গেট করে আমরা কোনো কর্মসূচি দেব না। আমরা বাংলাদেশের জনগণকে সঠিক চিত্রটি তুলে ধরার জন্যে এবং আগামী নির্বাচনে যে বাধ্যবাধকতা, এই নির্বাচনটি হওয়া অত্যন্ত প্রয়োজন, সেটি তাদের কাছে তুলে ধরব। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যখন আলোচনা চলছে তখন ইসলামিক দলগুলোর কর্মসূচি দেয়া সঠিক হয়নি বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাহী আদেশে দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি বলেও জানান তিনি। নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সতর্ক করে বলেছেন, আলোচনা টেবিল ছেড়ে জামায়াত আন্দোলনে গেলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে। তিনি মনে করেন পিআর সহ নানা দাবি তোলা হলেও মূলত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই এই আন্দোলন। শক্তি দেখাবার কথা হতে পারে, তো শক্তি তারা দেখাতে পারবে, অন্যরা তো দেখাতে পারবে। 2 পক্ষ শক্তি দেখানো মানেই সংঘাত, তাতে তৃতীয় পক্ষ আসবে ক্ষমতায়, যেহেতু ইলেকশন হতে পারবে না। এখন তাদের কাছে মনে হচ্ছে যদি জাতীয় পার্টি থেকে যায় এবং তার উপরে আওয়ামী লীগ সবার হয়, না জানি তারা বেশি সিট পেয়ে যায়, তারা বিরোধী দল হতে পারল না। বর্তমান সময়ে এসে জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধ হলে জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন মাহমুদুর রহমান মান্না ও বিএনপি নেতারা। তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে জামায়াত বলছে আলোচনা এবং আন্দোলন একসঙ্গে চালাতে চায় তারা। বিকেলে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আলোচনার টেবিলে এটা সম্ভব আপনারা মনে করছেন, আমরা আলোচনার টেবিলে যাওয়ার পক্ষে, আলোচনা হওয়ার পক্ষে। তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষ মানসিকতার প্রয়োজন। নবিশন হচ্ছে একটা কনসেন্স কমিটির ইস্যুতে আছে, কিন্তু বাকি অনেক ইস্যু আছে, যেমন লেভেল প্লেইং ফিল্ডের ইস্যু আছে। তারপরে আমরা
পিআর সিস্টেমের বিষয়টা আছে, বিচারের প্রশ্নটি আছে। সুতরাং সরকার তো কম্প্রিহেন্সিভলি সব ইস্যুগুলোকে নিয়েই আমরা আলোচনা করছি। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে ধর্মীয় উৎসব পালন হবে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চায় সরকার, যেখানে কোনো ভয় বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতির সার্বিক অবস্থা পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রস্তুতি দেখতে সকালে ঢাকেশ্বরী মন্দিরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মতবিনিময় করেন পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে। বলেন, সবসময় দেখা করার ইচ্ছে থাকলেও সুযোগ হয় না, তাই আজকে সবার সাথে দেখা করার এই সুযোগ হাতছাড়া করতে চাননি জানিয়ে বলেন, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবাই এই রাষ্ট্রের নাগরিক, এটা ভুলে গেলে চলবে না। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক। বিশ্বাসের সাথে যার যার ধর্ম যেন স্বাধীনভাবে পালন করা যায় সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে বলেও জানান তিনি। তা না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করা একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন ধরনের দেশ বানালাম আমরা? এইরকম দেশ বানানোর জন্যই এত রক্তপাত, এত কিছু হলো। প্রধান উপদেষ্টা বলেন, এদেশের সবাই মিলে একটি বৃহৎ পরিবার। এই পরিবারকে অটুট রাখতে হলে একসঙ্গে কাজ করতে হবে, কারো প্রতি বৈষম্য করা যাবে না। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশে শেষ 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড 665 জন, আর মৃত্যু হয়েছে একজনের। এদিকে ডেঙ্গুর সংক্রমণ সরকারি সদিচ্ছায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। পরিস্থিতি মোকাবেলায় সব সরকারি হাসপাতালে বিশেষ ওয়ার্ড ও চিকিৎসক টিম গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর বনস্ট্রিট বাসিন্দা রোজিনা ছুটে বেড়াচ্ছেন হাসপাতালের এক বিছানা থেকে অন্য বিছানায়। পরিবারের 4 জন ডেঙ্গু আক্রান্ত। আশঙ্কায় আছেন তার নিজের ডেঙ্গু হলে এদের সেবা করবে কে। আমার অবস্থাও খারাপের দিকে গেছে, আমি এদেরকে নিয়ে 24 ঘন্টা দৌড়াদৌড়ি করতেছি। এখনো বুকের ভিতরে একটু ব্যথা করতেছে। রোজিনার মতো না হলেও বাকিদের গল্প সুখকর নয়। স্বামীর অসুখের খবর পেয়ে কুমিল্লা থেকে ঢাকায় এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শামসুন নাহার। আমার স্বামী অসুস্থ, তার দেখাশোনা করার লেগে আইয়া আমি অনেক অসুস্থ হয়ে গেছি, ডেঙ্গু হয়ে গেছে। রাজধানীর মুগদা হাসপাতালে ডেঙ্গু কর্নারের চিত্র এগুলি। সবগুলো বেড ডেঙ্গু রোগীতে পূর্ণ। গত 7 দিনে প্রাপ্তবয়স্ক ভর্তি হয়েছে 190 জন এবং শিশু বিভাগে ভর্তি হয়েছে 38 জন। আমরা ম্যানেজ করতে হিমশিম খাবো বা আমাদের বেড সংকুলন হবে না, এরকম পর্যায়ে আমাদের এবার পৌঁছাইতে হয়নি। এবার যতটা আমরা আতঙ্কে ছিলাম যে না জানি কত রোগী হয়, তার সাথে অনেক ভালো অবস্থানে আমরা আছি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল মারা গেছে 5 জন, আর শেষ 24 ঘন্টায় সারা দেশে 1 জন মারা গেছে এবং ভর্তি হতে হয়েছে 665 জনকে। গেল মাসে ডেঙ্গুতে মারা গিয়েছিল 39 জন। এই সেপ্টেম্বরে এখন পর্যন্ত 34 জন। এ মাসেই একদিনে সর্বোচ্চ মৃত্যু 6 জন রেকর্ড করা হয়েছে। একটা পদ্ধতি মাত্র। এদিকে ডেঙ্গুর প্রকোপ সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক এই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। বলেন, চিকিৎসার বিকেন্দ্রীকরণ, সহজলভ্যতা এবং সরকারের সদিচ্ছার অভাবেই পরিস্থিতি জটিল হচ্ছে। আমাদের এই যে স্বাস্থ্য ব্যবস্থাটা যে এক জায়গায় কেন্দ্রীভূত করে রাখা হয়েছে বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে, এটা এর জন্য দায়ী। প্রত্যেকটা ওয়ার্ডে শহরের এই রকম পরীক্ষা করার ব্যবস্থা থাকা উচিত। জায়গা না থাকলে ভ্রাম্যমাণ গাড়িতে সেটা করা উচিত। এদিকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দেশের সব সরকারি হাসপাতালে বিশেষ ওয়ার্ড ও চিকিৎসক টিম গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় পরীক্ষা, পর্যাপ্ত ঔষধ ও জরুরি সেবা নিশ্চিতের কথা বলা হয়েছে। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।
দর্শক, আবারও আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজও সাক্ষ্য দিয়েছেন মাহমুদুর রহমান। বলেছেন দেশে আর ফ্যাসিবাদ যেন ফিরে না আসে। আরও জানাচ্ছেন মৌমিতা জান্নাত। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং উস্কানিদাতা হিসেবে প্রধান আসামি শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার চলছে। গতকাল এবং আজ এতে সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। পরে আদালত থেকে বেরিয়ে বলেন, গত 15 বছরে শেখ হাসিনা যত গুম খুন চালিয়েছে তার বিচার হতে হবে। ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন। আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট, কোনো অটোক্রেটিক রেজিম না আসে। বাংলাদেশের যাত্রাটা যেন গণতন্ত্রের দিকে হয়। জাতিসংঘের রিপোর্ট, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান রিপোর্ট সব কিছু পর্যালোচনা করে তিনি দেখিয়েছেন যে জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা বিরোধী অপরাধ সেটা ছিল ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক, এবং আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে, ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন। এদিন সাক্ষ্য হিসেবে ট্রাইব্যুনালে হাজির ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় তিনি সাক্ষ্য দিতে পারেননি। আদালতের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, সারা দেশে জুলাই নৃশংসতার যত মামলা আছে নির্বাচিত সরকারের আমলে সেগুলো চলমান থাকবে এমন প্রতিশ্রুতি চান তারা। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। একই সঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারকে আরও তৎপর হতে আহ্বান জানান এই জুলাই যোদ্ধা। এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। ভাঙার 2 ইউনিয়ন ফরিদপুর 4 আসনে ফিরিয়ে দিতে রুল জারি করেছে হাইকোর্ট। এতে শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে এলাকাবাসী। সেখানে গতকাল সরকারি স্থাপনায় হামলা ভাঙচুরের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আর বাগেরহাটেও অনুষ্ঠিত হয়েছে কর্মসূচি। ডেস্ক রিপোর্ট। ফরিদপুর 4 সংসদীয় আসন থেকে ভাঙা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়ন ফরিদপুর 2 আসনে যুক্ত করার প্রতিবাদ কর্মসূচির তৃতীয় দিনে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নেয় স্থানীয়রা। তবে গতকাল থানা, পৌরসভার কার্যালয় সহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনার পর সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আমরা চাচ্ছি যারা ফ্যাসিস্ট তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনবো, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি আমার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। এদিকে ভাঙা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4-এ অন্তর্ভুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের সচিবকে চিঠি দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক। আগামী রোববার আদালতে শুনানির পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা। মানুষের আবেগ অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছে, সেই রিপোর্টটি তারা বিবেচনা করবে। পাশাপাশি যেহেতু এটি একটি রিট হয়েছে, আগামী সম্ভবত 21 তারিখে এটা শুনানি হবে, তাহলে 21 তারিখে শুনানি হলে আমরা এটা বুঝতে পারবো যে কি কোন দিকে যাচ্ছে। 21 তারিখ পর্যন্ত আমরা এই আন্দোলনকে অব্যাহত রাখব এবং স্থগিত রাখব এবং সেই 21 তারিখে স্থগিত রাখা পর্যন্ত জনগণ যাতে জনগণের যান মাল এবং রাস্তাঘাটে চলাচলের যত অসুবিধা নয় সেজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। সকাল থেকে জেলার প্রতিটি নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালন করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের যাতে ভোগান্তি না হয় সে কারণে পূর্ব ঘোষিত আজ এবং আগামীকালের আধাবেলা হরতাল কর্মসূচি গতকাল প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।
জিপিএইচ ইস্পাত ও বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রাইজের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে। এই উদ্যোগ দেশের জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনে সহায়ক হবে এবং ব্রেইন ড্রেইন রোধে ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠান দুটি। এই সহযোগিতা বাংলাদেশের গবেষণা ও শিল্প খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে জানিয়েছেন জিপিএইচ ইস্পাতের কর্মকর্তারা। এবার আন্তর্জাতিক মার্কিন বাণিজ্য আলোচক ব্র্যান্ডন লিঞ্চের নেতৃত্বে একটি দল দিল্লিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। এর মাধ্যমে দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে স্থবির হয়ে পড়া আলোচনা আবারও শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারত জানিয়েছে এটি আনুষ্ঠানিক আলোচনার নতুন ধাপ নয়, বরং সমঝোতার পথ খোঁজার আলোচনা। ভারতের পক্ষ থেকে আলোচনার নেতৃত্ব দেয়া রাজেশ আগরওয়াল জানিয়েছেন, আনুষ্ঠানিক না হলেও এটি বাণিজ্য আলোচনা। এবারে কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর। দর্শক, এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার অনিক জাবের। জাবের, ম্যাচে বাংলাদেশ 155 রানের যে টার্গেট দিয়েছে তাতে কি বাংলাদেশের জেতা সম্ভব? আপনি কি মনে করছেন? সাবরিনা, বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ এবং এই ম্যাচে টস জিতে বাংলাদেশ ব্যাটিং এ নেমেছিল। 4 পরিবর্তন নিয়ে বাংলাদেশ ব্যাট করতে নামে, যেখানে কিন্তু ওপেনিং এ সাইফ হাসানকে আমরা দেখেছিলাম তানজিদ তামিমের সাথে। দীর্ঘ 11 ম্যাচ পর বাংলাদেশ 50 রান প্লাস একটা পার্টনারশিপ করেছিল। সাইফ হাসান আউট হয়ে গেলেও তানজিদ তামিম কিন্তু তার অর্ধশতক তুলে নেয়। এরপর এক এক করে উইকেট পড়তে থাকে বাংলাদেশ দলের। শেষ দিকে বাংলাদেশ যেভাবে শুরু করেছিল শেষটা কিন্তু ঠিক সেভাবে করতে পারেনি, কারণ বাংলাদেশ 155 রান হয়েছে, আরো 30টা রান অন্তত বেশি করতে পারতো। শেষ 11 বলে 5টাই ডট গিয়েছে বাংলাদেশের। তো এই পরিস্থিতিতে যারা দর্শক এখানে এসেছিলেন তারাও একটু সমালোচনা করছে। তারা বলছে যে বাংলাদেশ অন্তত 180-90 রান করলে আফগানিস্তানের বিপক্ষে সেফ জোনে থাকতো, যেহেতু আফগানিস্তানের কিন্তু বোলিং লাইন যেমন শক্তিশালী, তার পাশাপাশি তাদের ওপেনিং ব্যাটার থেকে শুরু করে টপ অর্ডার যারা ব্যাটার আছে তারাও কিন্তু বেশ ভালো ব্যাট করে। তাদের জন্য 155 রান খুব একটা কঠিন নাও হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের বোলাররা যদি দায়িত্ব নিয়ে বল করতে পারে, বাংলাদেশের বোলাররা ভালো করতে পারলে, বাংলাদেশের আজকের যে বোলিং লাইন আপটা আছে সেটা বেশ ভালো। নাসুম ইনক্লুড হয়েছে, তাসকিন ইনক্লুড হয়েছে। তো সবাই মিলে যদি এখন ব্যাটসম্যানরা যা করেছে, বোলাররা যদি সেই দায়িত্বটা নিয়ে বল করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জয়ের একটা সম্ভাবনা আছে। এবং বাংলাদেশ যদি এই ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশ এশিয়া কাপে টিকে থাকারও সম্ভাবনা আছে। সাবরিনা, ধন্যবাদ জাবের। দর্শক, এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে কথা বলছিলাম আমাদের সহকর্মী অনিক জাবেরের সাথে। শেষ করছি রাতের মাছরাঙা সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আলোচনার মধ্যে আন্দোলন, নির্বাচন বানচালের চেষ্টা, বলছে বিএনপি। তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে মনে করে নাগরিক ঐক্য, দুটোই একসাথে বলছে জামায়াত। ধর্মের সমমর্যাদা দিতে সরকার বাধ্য, বললেন প্রধান উপদেষ্টা। পূজা প্রস্তুতি দেখতে গিয়ে সব ধর্মের মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান। এবং ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড ভাঙছে প্রতিদিনই। এই মাসে মৃত্যু 34। সব সরকারি হাসপাতালে আলাদা ওয়ার্ড এবং চিকিৎসক রাখার নির্দেশ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।